নমস্কার, নিউজ ভ্যানগার্ডের জনপ্রিয় টকশো তর্কযুক্তি গপ্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চন্দন। আমরা প্রতি সন্ধ্যায় আলোচনা টেবিলে বসি, আলোচনা করি রাজ্যের যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে। পাশাপাশি আমরা যেগুলো ন্যাশনাল ইস্যু সেগুলোকেও কিন্তু আলোচনায় স্থান দিই। আজকে কিন্তু আমরা রাজ্যের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের জীবন এবং জৈবিকতার সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে স্বাস্থ্য। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আজকে কোন জায়গায়, এ নিয়ে আমরা কথা বলবো। তবে এর আগে আমাদের যে টাইটেল রংটা এটা একবার জেনে নেব। স্বাস্থ্য দপ্তরের বদন্যতায় রাজ্যের আর কত আনোয়ারা অকালে প্রাণ হারাবে, এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন আমাদের অতিথিরা। চলুন পরিচিত হয়ে নিই অতিথিদের সাথে। একেবারে ডান দিক থেকে আছেন মৃণাল কান্তি দেব, বিজেপির তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি মৃণাল বাবু। আছেন শান্তিরঞ্জন পাল, উনি ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ থেকে, স্বাগত জানাচ্ছি শান্তিবাবু। আছেন সুকান্ত দেবনাথ, উনি আনোয়ারা ছাত্র সমাজ থেকে, স্বাগত জানাচ্ছি সুকান্ত। আছে মনঞ্জিতা দে, আনোয়ারা ছাত্র সমাজ থেকে, স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের যে আলোচনা, যে স্বাস্থ্য দপ্তরের বদন্যতায় আর কত আনোয়ারা অকালে প্রাণ হারাবে। আমরা 9 এপ্রিল একটি চরম এবং লজ্জাস্কর এবং দুঃখজনক একটি ঘটনার সাক্ষী হয় এই রাজ্য। পলিটেকনিক কলেজের ছাত্রী আনোয়ারা অকালে প্রাণ হারায়। এই নিয়ে চলছে জোরদার বিতর্ক এবং আলোচনা সমালোচনা। আসলে এর হত্যা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু, এই ক্ষেত্রে আঙ্গুল উঠছে পুলিশ প্রশাসনের দিকে, আঙ্গুল উঠছে যারা হত্যা করেছে ওর মামা এবং ওর পরিবারের কেউ কেউ দিকে। পাশাপাশি এখন যে আঙ্গুলটা উঠছে সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের দিকে। কেন স্বাস্থ্য দপ্তরের দিকে এই আঙ্গুল উঠছে, এই নিয়ে আজকের কথা বলা। চলুন প্রথমে যাব আনোয়ারা ছাত্র সমাজের কাছে এবং জানবো ওনারা কি বলেন। প্রথম মনঞ্জিতা, আসলে স্বাস্থ্য দপ্তরে আজকে তোমরা ডেপুটেশন দিয়েছো, এটা কেন দিয়েছো? আমরা দিয়েছি যে মানে আনোয়ারের যে মৃত্যু হয়েছে ওটার মধ্যে যেরকম দোষী ছিল ওর পরিবারের তারা, ওর মধ্যে ডাক্তারও সেম দোষী ছিল। কারণ তারা যদি চাইতো, ওই ডাক্তার যদি চাইতো তাহলে হয়তোবা ওর প্রাণটা বেঁচে যেত। কারণ এরকম অনেক হয় যে বিষ খাওয়ানো বা কোনো অন্যরকম ব্যাপারে যারা মানে হসপিটাল এডমিশন করা হয়, তারপর ডাক্তাররা বাঁচাতে পারে, হ্যাঁ ম্যাক্সিমাম বাঁচাতে পারে। হয়তোবা আজকে আনোয়ারও আমাদের মধ্যে থাকতো। তো এই ডাক্তারের গাফিলতি ছিল, তো তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি যাতে ডাক্তারের বিরুদ্ধে কোনো একটা স্ট্রিক্ট মানে কি বলো এটাকে অ্যাকশন নেওয়া হোক। তো এই জন্য আমরা দিয়েছি। সুকান্ত, এই বিষয়ে তোমরা ওই দিন ডেপুটেশনে ভিতরে ছিলে স্বাস্থ্য দপ্তরের সাথে, কে যারা যারা কথা বলেছো তুমিও ছিলে, যা আমাদের কাছে সংবাদ। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর থেকে তোমাদের কি বলা হয়েছে? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক। আমরা যখন মিলিত হয়ে আমরা যখন 4 জনের একটা প্রতিনিধি দল আমরা যখন ডাইরেক্টরের সঙ্গে কথা বলতে যাই, প্রথমত উনি বললেন যে এই ব্যাপারে উনি কিছু জানেনই না, যেটা মানে শুনে আমরা বিস্মিত হয়ে গেলাম। এত বড় একটা ঘটনা যেটা সারা রাজ্যে আজকে মিডিয়ার মাধ্যমে প্রত্যেক দিন আজকে প্রচার চলছে, পত্রিকায় আমরা রোজ দেখতে পাচ্ছি যে নিউজটা আনোয়ারা। আজকে ওনার সঙ্গে কথা বললাম, উনি এই বিষয়ে অবগত না, এবং যে চিকিৎসা গাফিলতিতে ওর মৃত্যু হয়েছে এই ব্যাপারে ওনার কাছে এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ আইন আসেনি এবং এই ব্যাপারে তারা কোনো রকম ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। তখন আমরা বললাম যে আজকে আমরা যে ডেপুটেশন দিচ্ছি এবং এখানে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আমরা করেছি অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে এবং এই ওয়ার্ডের যিনি ইনচার্জ ছিলেন ওনার বিরুদ্ধে আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি। তো উনি বলেছেন যে যেহেতু কমপ্লেন আমরা করেছি এখন ওনারা ব্যবস্থা নেবেন। তখন আমরা বললাম যে কতদিন সময় নেবেন, এই ব্যাপারে আমরা কতদিন পরে আমরা জানতে পারবো যে আপনারা কীরকম ব্যবস্থা নিয়েছেন বা কী ব্যবস্থা নিয়েছেন। তখন উনি বলেছেন আরও 2-3 জন ছিল, ওদেরকে সঙ্গে কথাবার্তা বলে প্রথমে ওরা 1 মাস বলেছিল, যে আমরা বলেছি না 1 মাস সময় আমরা দিতে পারবো না, আমরা 7 দিনের সময় দিয়েছিলাম। তো ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে দেখো যে 7 দিনের মধ্যে এটা সম্ভব না। তখন বলছে যে 15 থেকে 20 দিনের মধ্যে কি ব্যবস্থা নিয়েছে এবং আদৌ কি চিকিৎসা গাফিলতি ছিল না কি ছিল না এই ব্যাপারে ওনারা জানাবেন। সেক্ষেত্রে তোমরা কিভাবে নিশ্চিত হচ্ছ বা ডেপুটেশন দিতে গেলে একটা ডাক্তারের বিরুদ্ধে বা স্বাস্থ্য দপ্তরে তোমাদের এই ডেপুটেশন, তোমরা কিভাবে নিশ্চিত হচ্ছ যে এটা স্বাস্থ্য দপ্তরের গাফিলতি ছিল? দেখুন, নিশ্চিত হচ্ছি কিভাবে, এটা এই প্রশ্নটা আসলে ওকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছিল ওই দিন সম্ভবত ছুটির দিন ছিল
তো ছুটির দিন ছিল, ও যে সমস্যাটা নিয়ে ভর্তি হয়েছিল হসপিটালে, ওটার প্রপার ট্রিটমেন্ট হয়নি। হ্যাঁ, যদি হতো তাহলে, এবং ওকে যে ডেথ সার্টিফিকেট যে ডাক্তার ওকে দিয়েছিল, আমরা শুনেছি যে উনি নাকি এই রাজ্যের ডাক্তার নয়, উনি বিহারের একজন জুনিয়র ডক্টর, এবং এই মেডিকেল কলেজে ওরা রেজিস্ট্রেশনই নেই। আমরা এটাও জানতে পেরেছি খোঁজ খবর নিয়ে। পাশাপাশি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখছি এই বিষয়গুলি, যে ওর চিকিৎসা গাফিলতি হয়েছিল, এবং যে এসপি সেদিন রিপোর্টের পরে যেটা বলেছিল যে ওর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল, ডাক্তার সেটা বলেছিল, এবং পরবর্তী সময় দেখা গেছে যে ওর যে মৃত্যুটা, সেটার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গেছে যে ওটার মধ্যে বিষ পাওয়া গেছে। তাহলে এখানে দুটা জিনিস আপনি মিলিয়ে দেখুন, দুটো জিনিসের মধ্যে মিল নেই। তাই আমরা ভাবলাম যে এখানে অবশ্যই চিকিৎসা গাফিলতি হয়েছে, বা এখানে কোনো রকম অভিযুক্তের সঙ্গে সম্পর্ক আছে কিনা ডাক্তারবাবুদের, এটাও আমাদের আজকে একটা প্রশ্ন তোমাদের কাছে। একদম। তো সেই ক্ষেত্রে আজকে তোমরা বলছো চিকিৎসার গাফিলতি আছে, হয়তো বা হতে পারে, সেই ক্ষেত্রে আজকে আমরা বলবো ডাক্তারবাবুরাও আছেন যিনি এ নিয়ে পরিষ্কার করবেন। তবে স্বাস্থ্য দপ্তর যে তোমাদেরকে বিষয়টা বললেন যে ওনারা অবগত নন, সেই ক্ষেত্রে তোমরা কোনো কিছু বলেছো যে কেন অবগত না, বা তোমাদের কি প্রশ্ন ছিল? আমাদের প্রশ্ন এটাই ছিল যে আপনারা কি রোজ দিন মানে মিডিয়াতে দেখেন না, নাকি পত্রপত্রিকা পড়েন না? তারা বলেছে হ্যাঁ সেটা আমরা দেখেছি এবং শুনেছি, কিন্তু আমাদের কাছে কোনো অফিসিয়ালি কোনো কিছু আমাদের কাছে আসেনি, তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। অফিসিয়ালি কোনো কিছু আসে, কোনো ব্যবস্থা নেই। ডাক্তারবাবু আপনার কাছে যাব। শান্তিবাবু, যে বিষয়টা আজকে ছাত্রছাত্রীরা বলছে, আরো রাগাচ্ছে একটা ডাক্তার বা স্বাস্থ্য দপ্তরের উপর, যে আজকের পরিস্থিতিতে ওনারা জানেনই না, ওরা যখন কালকে ডেপুটেশন দিতে গেছে ওনারা জানেনই না যে এমন একটা ঘটনা ঘটেছে, এবং ওনারা বলছেন অফিসিয়ালি কোনো কিছু নেই। সেক্ষেত্রে ওনারা বলছেন যে গাফিলতির বিভিন্ন কারণগুলো দেখালেন ছাত্র। আপনি সে বিষয়ে কি মন্তব্য করবেন? প্রথমত ছাত্র গোষ্ঠীকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যে এটা খুব ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ইনসিডেন্ট, যে একটা অকাল মৃত্যুকে নিয়ে ছাত্ররা ইন্ডিভিজুয়ালি সংগ্রাম করে সেই দেহটাকে আবার কবর থেকে তুলে আবার পোস্টমর্টম করতে বাধ্য করা এই সিস্টেমকে, এবং সেই ক্ষেত্রে থেকে জানার চেষ্টা করা, সত্য খোঁজার যে চেষ্টা করা, এটার জন্য আমি ছাত্রদেরকে সত্যি অভিনন্দন জানাই। হ্যাটস অফ টু দেম। এখন যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, যে আমরা যুক্তিবাদ সমিতির থেকে যেটা মনে করি, যে কোনো অকাল মৃত্যুই দুঃখের, এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই, এবং মৃত্যু যদি কোনো সরাসরি কারোর নেগলিজেন্সের কারণে যদি হয়, সে শাস্তি পাওয়াই উচিত, সিস্টেমের মধ্যে সেটা থাকারই কথা। কিন্তু দুঃখের ব্যাপার আমাদের দেশের সিস্টেমের মধ্যে সেটা নেই। মানে আমি শুধু এটা এই রাজ্যের কথা বলছি না, কোনো রাজ্যের মধ্যেই সেটা নেই। কারণ যদি থাকতো তাইলে আপনারা কি দেখেননি যে ইদানিংকালে মহারাষ্ট্রে ডাক্তারদের বিশাল স্ট্রাইক, কারণ হচ্ছে অকাল মৃত্যু নিয়ে ডাক্তারের উপরে আঘাত, তার জন্য ডাক্তারদের স্ট্রাইক। গুজরাটেও হয়েছে, কলকাতাতেও হয়েছে, বিভিন্ন জায়গাতে, আমি কোনো পার্টিকুলার স্টেটের কথা বলছি না, সব জায়গাতে এগুলো হচ্ছে। তার মানে যে মানুষ তার যেটা ন্যায্য প্রাপ্য যে চিকিৎসা ব্যবস্থা পাওয়ার যে রাইট, সেটা ঠিকঠাক মতন পাচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে, এবং এগুলোকে নিয়ে মানুষ ক্ষুব্ধ যখন হয় তখন আমরাও এরকম আলোচনার মধ্যে বসি। বিষয়টা যদি এইভাবে দেখি যে সে সরাসরি এই যদি এটা ধরে নিলাম এটা খুন হয়েছে, ধরে নিচ্ছে, আমি জানি না আমি এখন কি আছে না আছে, যদি খুন হয়েই থাকে, খুনের সঙ্গে ডাক্তারের যদি সরাসরি যোগাযোগ থেকে থাকে, একটা রিপোর্ট বেরিয়ে আসতে পারে ফলস, হুইচ কোনো সংবাদপত্র এরকম কোনো রিপোর্ট দেয়নি। তার মানে কি কি কারণ হতে পারে? ডাক্তাররা সাধারণত যেই সিস্টেমের মধ্যে এখন আমরা কাজকর্ম চলছে, রুগী এলে প্রথমত আমি চোখ দিয়ে দেখে, হাত দিয়ে স্পর্শ করে, আনুষঙ্গিক যে সিস্টেমগুলো আছে সেগুলোকে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি তার কারণটা কি, রোগের কারণটা কি। তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যেতে হয়। এখন এই পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার আছে, পরীক্ষা নিরীক্ষা নেই, মানে সিস্টেম ফেল। ডাক্তার আছে, ডাক্তারের সঙ্গে সহযোগী হিসাবে অন্য যে সমস্ত সিস্টার থাকার কথা তারা যদি না থাকে, সিস্টেম ফেল। এই ধরনের ব্যাপারগুলি প্রায়শই ঘটছে। এই ক্ষেত্রে ডাক্তারদের যদি বোঝারও যদি অক্ষমতা হয়ে থাকে, হতেই পারে যে ডাক্তার বুঝতে পারেনি,
তো বোঝার অক্ষমতার কারণ কি? তাকে যেই কোর্সের মধ্য দিয়ে সে পড়াশোনা করে এসছে, যে সিস্টেমের মধ্য দিয়ে সে পড়াশোনা করে এসছে, সেটার মধ্যেই তাহলে গাফিলতি আছে, যেখানের মধ্যে তাকে ঠিকঠাক মতো শিক্ষা দেওয়া হয়নি। তবে প্রত্যেকটার সঙ্গে আরেকটা বিষয়গুলো লিঙ্ক থেকে যাচ্ছে। এই জন্য আমরা যেটা পরিষ্কারভাবে বলি, যেমন ধরুন এই মৃত্যু দুঃখদায়ক মৃত্যু, ছাত্ররা অত্যন্ত রাগ করেছে, তারা নিজেদের চেষ্টায় তার থেকে মৃত্যুর কারণ জানার জন্য চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবুটি কেন পোস্টমর্টমের কথা বললেন না? আমি জানি না, পত্রপত্রিকাতে এরকম কোনো এখনো রিপোর্ট বেরোয়নি বা ডাক্তারের সঙ্গে আমার কোনো কথাও হয়নি। আমি অ্যাজিউম করছি যে হয়তো ওর মাথার মধ্যে আসেইনি ব্যাপারটা যে এটা একটা আনন্যাচারাল ডেথ হতে পারে। এই না আসার পিছনে আমি বলছি যে কোনো যুক্তি নেই। ইয়েস, আমি বলছি না আসার পিছনে কোনো যুক্তি নেই এই কারণে যে যদি কোনো পেটে ব্যথার রোগী যদি আসে, তার সঙ্গে পত্রিকাতে আমি যা দেখেছি, আমি জানি না সত্যি বা মিথ্যা, নাক দিয়ে রক্ত হচ্ছে কিছু, এবং ভমিটিং করেছে বলেও কমপ্লেন ছিল। তো এই 2-3টা সিমটমের মধ্যে যেই কারণগুলো সাধারণত ডাক্তারের মনে আসা উচিত, তার মধ্যে স্টার্টিং ফ্রম ভেরি সিম্পল কজ থেকে অনেক জটিল রোগেরও মাথার মধ্যে তার আসা উচিত। মৃত্যুর পর আমার নৈতিক কর্তব্য যে কোনো ডাক্তারের, যদি আমি শিওর স্যাঙ্গুইন যদি না হতে পারি, তাইলে আমি প্রপোজ করবো যে এটা পোস্টমর্টম হওয়া উচিত। এটা শুধু আনন্যাচারাল ডেথের জন্য বলছি না, কিন্তু ন্যাচারাল ডেথের জন্য সেটা দরকার। বোঝাতে পেরেছি? ন্যাচারাল ডেথ হলেও কিন্তু ডাক্তার পোস্টমর্টম করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আবার অন্য দিক থেকে ঝামেলা হয়। সেই ক্ষেত্রে ঠিক আছে ডাক্তারবাবু, আমরা যদি মেনেই নিই যুক্তির খাতিরে যে অন্য দিক থেকে ঝামেলা হওয়ার জন্য হয়তো হবে বলে পোস্টমর্টম হয়নি বা ইয়ে হয়নি, সেটা আমি বলছি না, ঠিক আছে, তারপরেও যদি একটা রোগী গেল, বিশেষজ্ঞরা এটাও বলছেন যে যদি রোগীটাকে রক্ত পরীক্ষা বা ওর মূত্র পরীক্ষা বা অন্যান্য বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হতো, সোনোগ্রাফি করা হতো, হয়তো ধরা পড়তো। সেই ক্ষেত্রে যারা ছাত্র সমাজ সেখানে একটা কথাই তুলে ধরছে যে করা হয়নি এই কারণেই ওনারা লিঙ্ক দেখছে। একটা ডাক্তার যাকে আমরা ভগবান মানি, সেই ভগবান যদি সেই ক্ষেত্রে মানে অন্য কোনো ভাবে ভগবানের আসন থেকে চ্যুত হন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কার কাছে যাব? আমরা বিশ্বাসটা কার উপর করবো? এটা তো অবশ্যই আসে না ডাক্তারবাবু? এই ক্ষেত্রে আমি একটা বক্তব্য বলছি। প্রথমে আপনাকে রিকোয়েস্ট করব যে ডাক্তারকে ভগবান হিসেবে দেখবেন না। প্রথম কথা আমি ডাক্তার হিসেবে বলছি সে কথাটা না, আমরা যারা সাধারণ মানুষ বলে থাকি, আমরা যারা সাধারণ মানুষেরা গ্রামগঞ্জের মানুষ, এই কারণে বলছি যে ভগবান ডাক্তারি বিষয়টা এখন কনজিউমার অ্যাক্টের পরে এটা একটা পণ্য, কমোডিটি, নাথিং এলস, ইটস এ সার্ভিস, ইটস কমোডিটি, ইটস গভর্নমেন্ট ডিক্লেয়ার কমোডিটি। সেইখানে আমি একটা কমোডিটি বিক্রি করছি, অন্যরা অন্য কমোডিটি বিক্রি করছে। সেখানে মানে নোবেল প্রফেশন যেটা বলা হতো আগে, নোবেল প্রফেশন, এইগুলোর কোনো মাহাত্ম্য নেই। এগুলো শুধু বলার জন্যই বলা। যাই হোক, এটা আমি সাইড বাই সাইড বললাম, আজকে আলোচনার বিষয় সেটা নয়। অন্য আরেকদিন যদি সুযোগ থাকে তো নোবেল প্রফেশন নিয়ে আলোচনা করা যেতে পারে। এখন তাহলে আপনারা ডাক্তাররা একটা দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছেন না। আমি আবার বলছি, প্রফেশনাল কথাটার মানেই হচ্ছে চূড়ান্ত প্রফেশনাল হতে হবে, তাকে চূড়ান্ত ভাবে প্রফেশনাল হতে হবে। তাহলে সেই যেমন খেলোয়াড় যেমন 100% এবিলিটি দিয়ে সে খেলছে, ইঞ্জিনিয়ার 100% এবিলিটি দিয়ে সে কাজটা করছে, কোনো বিজনেসম্যান 100% এবিলিটি দিয়ে সে কাজটা করছে। ডাক্তারদেরও চূড়ান্তভাবে তার ওই জিনিসটা থাকতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহের কোনো জায়গা নেই। এখানে যখনই গাফিলতি হয় আইন অনুযায়ী যার ব্যবস্থা তাই হবে। ডাক্তারবাবু, যদি এটা আমি সেটা বলছি, আপনি বলছেন আইন হয়েছে এবং এটা একটা কমোডিটিতে পড়েছে, সেক্ষেত্রে আপনি বলছেন এটা একটা চূড়ান্ত প্রফেশনাল, তাহলে আজকের পরিস্থিতিতে আমাদের রাজ্যে কি এই প্রফেশনালিজমটা গ্রোথ করেনি স্বাস্থ্য দপ্তর? এখানে যে পয়েন্টটাকে নোট করেছে, অনকল ছিল পত্রিকাতে যা দেখলাম আমি, অনকল ডাক্তার আসেনি, ও তো সোনোগ্রাফি বোধহয় অ্যাডভাইস করেছিল, সোনোগ্রাফি হয়নি। এই প্রশ্নটা কেন ছাত্র সমাজ তোলা উচিত আমি মনে করি, যে অনকল সিস্টেম কেন, কেন ডাক্তার 24 ঘন্টা যার প্রয়োজনীয় ডাক্তার ওই জায়গাতে থাকবে না কেন? এই দাবিটাই তো আজকে উঠা উচিত। এটা শুধু আমাদের এই ইনস্টিটিউট বলে আমি বলছি না, সমস্ত জায়গাতে, দেশের সর্বত্র এটা একটা যে অনকল সিস্টেম কথার মানেই হচ্ছে আমরা প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার না থাকার ফলে একজন ডাক্তারকে আমি বাধ্য করছি যে তোমাকে যখন আমি কল করবো তখন তুমি আসবে। যখন কল করা হয় তার মধ্যে ফেলাসি কতগুলো। কল করতে গেলে জুনিয়র ডাক্তারকে কল করতে হয়, এবার ওই যাকে কল করছেন তিনি হয়তো এসে রাগারাগি করতে পারেন, বলে তুই কেন আমাকে কল দিলি, তুই নিজে পারস না এটা করতে।
সো ভয় পেয়ে বলে ঠিক আছে আমি নিজে ম্যানেজ করে দিই, বলে নিজে একটা ম্যানেজ করার চেষ্টা করে। তো হোয়াই দিস কল সিস্টেম? এটা কে দেখে ডাক্তারবাবু এই বিষয়টা, এই যে সিস্টেমটাকে, এটা আমাদের স্বাস্থ্য দপ্তর অবশ্যই দেখে। ডেফিনেটলি। তাহলে আজকে আমরা যে বিষয়টা রেখেছি যে স্বাস্থ্য দপ্তরের বদন্যতায়, তাহলে আমাদের এই স্বাস্থ্য দপ্তরের সেই বদন্যতাটাই আজকে এরকম ঘটনাগুলোর জন্য না, আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছি যে মনে করুন জিবি হাসপাতালে সোনোগ্রাফি ডিপার্টমেন্টে, মানে রেডিওলজি ডিপার্টমেন্টে আমার জানা মতো 4 জন বা 5 জন স্পেশালিস্ট আছেন। এখন একজনকে যদি 24 আওয়ার্স রাখতে হয়, তাহলে ওর যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার মধ্যে সে পারবে কি পারবে না। তাহলে আমার কথা, আমি এটাকে সাফাই গাইছি না, আমার বক্তব্য হচ্ছে যে 5 জন গত 15 বছরে 5 থেকে 10 হয়নি কেন, আমি বুঝাতে পেরেছি। আজকে ত্রিপুরা রাজ্যে 2টো মেডিকেল কলেজ হয়েছে, বিল্ডিং হয়েছে, ঝা চকচকে বিল্ডিং হয়েছে। 2টো মেডিকেল কলেজ থেকে প্রতি বছর অ্যাভারেজলি ধরুন 100-র মধ্যে যদি সব পাস করে না, 75 যদি পাস করে তো 75 150 করে বেরিয়ে আসছে স্টুডেন্ট অ্যাভারেজলি। কত 7 বছর ধরে বেরিয়ে আসছে। 7 বছরে কত হলো সংখ্যা? প্রায় 1000-এর উপরে। পোস্ট আছে এখন পর্যন্ত, ক্রিয়েটেড পোস্ট ত্রিপুরা হেলথ সার্ভিসে 1400 সামথিং, মানে ইফ আই এম নট রং 1400 সামথিং আছে পোস্ট। স্ট্রেংথ কত আছে? 700। তো যেখানে স্ট্রেংথ হচ্ছে এই, লোক হচ্ছে এই, সেখানে গাফিলতি থেকে যাচ্ছে। কেন হচ্ছে না? আইদার রাষ্ট্রের যে মেশিনারিজ, সরকারি মেশিনারিজ নিতে পারছে না। কেন পারছে না? অনেক কারণ। ডাক্তাররা এখানের যে বেতনে ঢুকবে তার চেয়ে বেশি বেতনে সে ইন্টার্ন করার সময় দিল্লি গেলে যদি হাউস স্টাফ শিপ করে, এখানে চাকরি করার থেকে ডাবল বেতন পাচ্ছে। হোয়াই হি উইল কাম? সো all these factors has to keep in your mind so that if you want to progress somewhere. হ্যাঁ, সিস্টেমকে যদি প্রোগ্রেস করতে হয় তাহলে অনেক কিছুকে আজকে বদলাতে হবে। এবং যেমন আমি বলছি যুক্তিবাদ বিকাশ মঞ্চ কিন্তু শুধু এই শহরের এই ঘটনাকে নিয়ে, যেমন সমজান আলী বলে একজন ছিল, এই গুলচক করে একজনকে সাপে কেটেছিল, ওইটা নিয়ে সংগঠন আন্দোলন করে সরকারকে বাধ্য করেছে যে তোমরা হাসপাতালের মধ্যে, সমস্ত হাসপাতালের মধ্যে কেন সাপে কাটার ওষুধ রাখবে না। আসবো ডাক্তারবাবু আপনার কাছে। এটা করা গেছে আজকে। যদি যুক্তিবাদী বিকাশ মঞ্চ, আমাদের কাছে খবর আছে আপনারা যুক্তিবাদী বিকাশ মঞ্চ পাহাড়েও কাজ করেন এবং বিভিন্নখানে আপনাদের কাজকর্ম হয়, আপনারা স্বাস্থ্য বিষয় নিয়ে জাগরণ এগুলোও করেন। সেই ক্ষেত্রে আপনারা কতটুকু স্বাস্থ্য দপ্তর থেকে সাহায্য পান সেটাও আপনার কাছে জানবো। সেই ক্ষেত্রে এখন যাব আমি মৃণাল বাবুর কাছে। মৃণাল বাবু, আপনি বিজেপি থেকে প্রতিনিধিত্ব করছেন, আপনারা নিজেই ঘোষণা করেন নাকি আপনারা সত্যিই বিরোধী দল, এটা মানুষ বলবে। কিন্তু সেক্ষেত্রে বিরোধী দল হয়ে আপনারা বর্তমান পরিস্থিতিতে রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা যে অবস্থা, সেখানে আপনারা নিশ্চুপ কেন? আপনারা বিরোধী দল ঘোষণা, আপনারা নিশ্চুপ কেন? দেখুন, আমরা রাজ্যের প্রধান বিরোধী দল কি প্রধান বিরোধী দল না, সেটা অলরেডি জনগণ প্রমাণ করে দিয়েছেন। 2018-তে প্রমাণ করে দেবেন যে আমরাই শাসক দল। ফাইন। আজকে যে বিষয়টা নিয়ে দেখুন চর্চা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে একটু মানে সোজাভাবে যদি দেখেন, আপাত দৃষ্টিতে যদি দেখেন, তাহলে দোষটা ডাক্তারের আপাত দৃষ্টিতে। কিন্তু আমি এটাকে আপাত দৃষ্টিতে দেখব না, কারণ এই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা, এখানে সবকিছু হতে পারে। এজন্যই বলছি, এই যে ডাক্তারের ভূমিকা নিয়ে কথাটা বলা হচ্ছে, আমার মনে হয় এই বিষয়টা তদন্ত সাপেক্ষ, এবং আমার মন বলছে এই ডাক্তারের উপরে ডেফিনেটলি কোনো না কোনো মহলের প্রেসার ছিল। অদৃশ্য অঙ্গুলি হেলনও থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। তাহলে আপনি কেন বলি? হ্যাঁ, কারণ খুব কমন সেন্স। আপনি ধরুন আপনার কোনো পরিজনকে নিয়ে হসপিটালে গেছেন, ধরুন আপনি ইমার্জেন্সিতে বসে আছেন, আপনার সামনে একটা পেশেন্ট এলো, একটা সাধারণ মানুষও দেখে বুঝে যে এই কেসটা বোধহয় অ্যাবনর্মাল কেস। এটা কমন সেন্স, আমাদের সিক্স সেন্স বলে। একটা বিশেষজ্ঞ ডাক্তার, উনি দেখে বুঝলেন না এটা নরমাল কেস না অ্যাবনর্মাল কেস, হতেই পারে না, হতেই পারে না। এটা মানে এইটা এমন ধরনের ব্যাপার, এটা গাফিলতি করতে চাইলেও গাফিলতি করা সম্ভব না। এটা সাধারণ মানুষ দেখে বুঝে যায় না যে এটা অ্যাবনর্মাল কেস। অনেক সময় দেখবেন হসপিটালে গেলে বিশেষ করে ওই গৃহবধূদের অনেক সময় নিয়ে আসা হয়, হ্যাঁ, তো লোকে দেখেই বুঝে যায়। ইভেন যারা নিয়ে আসে তাদের চেহারা দেখেও বোঝা যায়
আমাদের নিজেদের সঙ্গে একবার হয়েছে, আমাদের কিছু পার্টির কার্যকর্তা আহত হয়েছিলেন, আমরা দেখতে গেছিলাম এই সোনামুড়া থেকে একজন গৃহবধূকে নিয়ে আসা হয়েছে, তো আমরা পার্টির কার্যকর্তারা দেখি আমরা বলাবলি করছিলাম যে দিস ইজ অ্যাবনর্মাল কেস। প্রথম কথা হচ্ছে রুগীকে দেখে একটা তো বোঝা যায়, রুগীর পরিজনরা যারা নিয়ে আসছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, অসংলগ্নতা থাকবেই থাকবে অসংলগ্নতা। আজকে একটা জিনিস দেখুন, গত 3 দিন আগে ত্রিপুরার একটা প্রভাতী দৈনিক প্রতিবাদী কলম তাদের সম্পাদকীয়তে খুব স্পেসিফিক অ্যান্ড ক্যাটেগরিক্যাল একটা কোয়েশ্চেন তুলেছে। তর্কের খাতিরে ধরে নিন আনোয়ারা সে অন্য কোনো একটা সম্প্রদায়ের, সে হিন্দু, তাহলে কি হতো? অ্যাজ ইউজুয়াল হসপিটালে গেছে, মারা গেছে, অন্ত্যেষ্টি আমাদের যেরকম প্রথা অনুযায়ী সেরকম অন্ত্যেষ্টি হয়ে যেত, মানে জ্বালিয়ে দেওয়া হতো। তাহলে আজকে কি এই জিনিসটা সম্ভব হতো? মানে এই চ্যাপ্টারটা, এটা তো ক্লোজ চ্যাপ্টার হয়ে যেত, এটাকে রিওপেন করা কি সম্ভব হতো? নো, নেভার। আজকে ফরচুনেটলি তাদের অন্ত্যেষ্টি ক্রিয়ার নিয়ম ইত্যাদি আলাদা। আজকে আনোয়ারা ছাত্র সমাজের আন্দোলনে একটা মৃতদেহ কবর থেকে তুলে আনতে হচ্ছে। তারপরে তো আজকে দেখাই যাচ্ছে যে আগেকার রিপোর্ট এবং এখনকার রিপোর্টের মধ্যে বিস্তর ফারাক। তো আমি শুধু এটাই, এবং দেখুন এই যে আগের রিপোর্ট যিনি দিয়েছেন উনি একজন ডাক্তার, জিবির ডাক্তার নাকি? পরের বার যখন কবর থেকে আনা হলো এসডিএম এর তত্ত্বাবধানে, তখনও ওই হসপিটালেরই কোনো না কোনো ডাক্তার দিয়েছেন, যেই অন কল থাকুন, যেই অন ডিউটিতে থাকুন, ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে ডেফিনেটলি পুলিশের উচিত এই কেসটার যদি 16 কলা পূর্ণ করতে হয়, তাহলে সংশ্লিষ্ট যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ডাক্তার বা যারাই আছেন স্বাস্থ্য দপ্তরের, তাদের বিরুদ্ধে সুমোটো কেস করা উচিত, করে এইটা তদন্ত করা উচিত যে উনি কি আদৌ এটা গাফিলতি করলেন না ওনার অদৃশ্য কোনো অঙ্গুলি হেলন ছিল। এবং এই যে অদৃশ্য অঙ্গুলি হেলন, এগুলো কিন্তু নতুন নয়। আজকে নিউজ পেপারে দেখলাম সম্ভবত কেসটা সিআইডির হাতে হ্যান্ডওভার করা হচ্ছে, ঠিক আছে? এই সিআইডির হাতে হ্যান্ডওভার করা মানে জেনে রাখবেন এটা প্রহসনের একটা সিকুয়েল। আমরা দেখলাম না বাহুবলী 2 সিকুয়েল, তো এটা হচ্ছে এখন ত্রিপুরা পুলিশের প্রহসন হয়েছে, নাটক হয়েছে। আনোয়ারা ছাত্র সমাজকে মাইনাস করে দেখুন, আনোয়ারা ছাত্র সমাজ আন্দোলন করার পরে পুলিশ যে ভূমিকাটা নিয়েছে সেটা মাইনাস করুন। নর্মালি পুলিশের যে ভূমিকাটা ছিল প্রহসন ছিল, এবার সিআইডির হাতে গেছে, এটা আরো বড় প্রহসন হবে। কেন? দুটো এক্সাম্পল দিলে হয়। পাপাই সাহার হত্যাকাণ্ড, ঠিক আছে, মামুন মিয়া হত্যাকাণ্ড, কিভাবে রাজ্যের একজন মন্ত্রীকে আমরা দেখেছি কোনো ধরনের কোনো তদন্ত ছাড়া যেভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে। হ্যাঁ, পাপাই সাহার ক্ষেত্রে দেখুন, মানে এটা দৃশ্যতই ছিল, ওখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তার যিনি পাপাই সাহার ভাই ছিলেন পাশে, উনি বলছিলেন যে গাড়ি দিয়ে যাওয়ার পথে জনৈক টিএসআর জওয়ান গুলি চালিয়েছে, ঠিক আছে? তো টিএসআর জওয়ান গুলি চালাবে তো ডেফিনেটলি এটা রাইফেলের গুলি। ফরেন্সিক রিপোর্টে দেখা গেল পিস্তল, আর পরবর্তী সময় অন্য একটা যুবককে, তাও সংখ্যালঘু সম্প্রদায়ের একটা যুবককে দেখা গেল, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার না, এভাবে ফাঁসিয়ে দেওয়া হলো। তো আপনি বলুন, একটা যে যুবকটাকে ধরা হয়েছে, আপনি একটু মনে মনে ভাবার চেষ্টা করুন, একটা যুবকের পক্ষে প্রকাশ্য দিবালোকে কি রাইফেল নিয়ে কাউকে শুট করা সম্ভব? আরে শুট করলে পিস্তল বা রিভলভার নিয়ে আসতো, ঠিক আছে? তো এই ধরনের প্রহসন ত্রিপুরা রাজ্যে হয়, এটাও কিন্তু সিআইডির তত্ত্বাবধানে চলছিল, ঠিক আছে? তো আর এইসব ছেড়ে দিন না, আপনি বিমল সিনহার কেসটা দেখুন না, পুলিশ কি আমার করতে পেরেছে? কিছু করতে পারেনি। পরবর্তী সময় জুডিশিয়াল কমিশন হয়েছিল, বিরোধীদের প্রেসারে রিপোর্টটা অব্দি পেশ করতে চায়নি। তো ঠিক আছে, আপনাদের আনোয়ারা সমাজ আপনারা আন্দোলন করছেন, আপনাদের শুভেচ্ছা জানাই, এতটুকু আপনাদের জন্য বেস্ট অফ লাক রইল। কিন্তু এতটুকু বলে দিই, এই রাজ্যে মন্ত্রী মারা গেল, জুডিশিয়াল কমিশন হলো, রাজ্যবাসী কেউ কিছু জানতে পারলেন না। এর আগে আরো অনেক এমএলএ খুন হয়েছেন। এই যে পরিমল সাহার কেসটা, বাই চান্স এটা প্রাক্তন যিনি জাজ ছিলেন, মুখ্য বিচারপতি, উনি যদি বিষয়টা না তুলতেন, আজকেও সেটা এরকমই ক্লোজ চ্যাপ্টার পড়ে থাকতো। তো এই যে সিআইডির হাতে দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, এটা ক্লোজ মানে একদম শেষ পেরেক পুতার মতো ব্যবস্থা করা হচ্ছে। এবার কথা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন, আপনাদের এবং রাজ্যবাসীর অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা খুব শীঘ্রই এই আনোয়ারার কেসটা নিয়ে, এই ইস্যুটা নিয়ে জাতীয় মহিলা কমিশনে যাবে, এবং আমরা রাজনৈতিকভাবে আমরা এর শেষ দেখে ছাড়ব। এইভাবে প্রশাসনের গফিলতি হোক বা শাসক দলীয় অদৃশ্য অঙ্গুলি হেলন হোক, সেটা মেনে নেওয়া যায় না। ঠিক আছে, আমি এই ব্যাপারে আমি একটা ওনার কথার সূত্র ধরে বলছিলাম আর কি, যে ছাত্র সমাজ তার নিজের একতাবদ্ধতাকে নিয়ে আরো বৃহৎ ঐক্যর দ্বারা যদি স্ট্রিক্টলি যদি তার ডিমান্ডে যদি অবিচল থাকতে পারে, তাইলে অসফল হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যদি ছাত্র সমাজ যদি ইউনাইটেডলি
আরও তার বৃহত্তর শক্তিকে যদি জড়ো করে যদি আন্দোলনটাকে যদি নিয়ে যেতে পারে, তাহলে সত্য যা সেটা তুমি নিশ্চয়ই পৌঁছতে পারবে। না, সেটা নিশ্চিতভাবে, কারণ ওরা ত্রিপুরা রাজ্যের ইতিহাসেই প্রথম হয়েছে একটা মৃতদেহকে কবর থেকে তুলে নেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের চাপে। এখন মানে প্রশাসন অপদার্থতার মানে কি লেভেল, কি এক্সটেন্ট অব দি অপদার্থ হলে পরে এরকম করতে হয়। তো যেই ভ্যালিড কোয়েশ্চনটা আমি তুলেছিলাম একটা প্রতিবাদী কলমের সম্পাদকীয়তে, যে এই মেয়েটা যদি দুর্ভাগ্যবশত অন্য কোনো সম্প্রদায়ের হতো এবং তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার রকম সকম আলাদা হতো, তাহলে তো এই বিষয়গুলো আমাদের সামনে আসতো না। আনোয়ারার মৃত্যু, আরো 5টা আনোয়ারার মৃত্যু, ত্রিপুরা রাজ্যে কত আনোয়ারা মারা যাচ্ছে প্রতিদিন, ঠিক আছে, এরকম কিছু একটা হয়ে যেত। হ্যাঁ, তো আমি ডেফিনেটলি আনোয়ারা ছাত্র সমাজকে কুর্নিশ জানাই। এবং দেখো, টু বি ফ্র্যাঙ্ক, তোমাদের মনোবল ভাঙার জন্য আমি মোটা বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। তোমাদের লড়াই তোমরা চালিয়ে যাও, আমাদের নৈতিক এবং রাজনৈতিক দু রকমের সমর্থনই আছে তোমাদের সঙ্গে। গোটা রাজ্যবাসী তোমাদের পাশে আছেন। হ্যাঁ, আমরা দেখবো, আমরা শেষ দেখে ছাড়বো। আপনি অবশ্যই শেষ দেখে ছাড়তে পারেন আপনারা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের যে অবস্থা, সেই ক্ষেত্রে আপনারা আজকে আনোয়ারার ইস্যু একটা ধরুন, এছাড়াও তো অনেক ঘটনা ঘটছে স্বাস্থ্য দপ্তরে। আজকে আমাদের হাসপাতাল দেখুন, স্বাস্থ্য দপ্তরের ক্রিয়াকলাপ দেখুন এবং অন্যান্য বিষয় দেখুন। স্যার ওইখানে বলছিলেন যে ডাক্তার স্বল্পতা, সেখানে বলছিলেন আমাদের সিস্টেমের কথা। সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কতটুকু, সেই ক্ষেত্রে আপনারা কি করছেন? দেখুন, আমরা বিভিন্ন সময়ে আমাদের আন্দোলন কর্মসূচি জারি রেখেছি। বিভিন্ন সময় স্বাস্থ্য দপ্তরের গাফিলতি নিয়ে বলুন, আরএসবিওয়াই এর ম্যাটার হোক, যেখানে যেখানে মাইক্রো লেভেলে আপনার ঝামেলা হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ, কিন্তু এটা ঠিক, দেখুন আজকে এই যে পত্রপত্রিকা খুলে দেখতে পাওয়া যায় যে কিছু একটা হলেই ডাক্তারের উপর রোগীর পরিজনরা হামলে পড়ছেন। সব ক্ষেত্রে যে ডাক্তাররা দায়ী এটা কিন্তু না। আপনি একটা গ্রামে গেলে দেখতে পাবেন এই যে হসপিটাল, সেখানে ন্যূনতম স্টাফ নেই, ডাক্তারের সংখ্যা যা ছিল সেখানেও অপ্রতুলতা। কিন্তু দেখুন একটা এই যে না আপনি অপ্রতুলতা বলছেন, আর সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাজ্যের নেতা মন্ত্রীরা তো ঢাকি পিটান এবং সরাসরি পিটান যে স্বাস্থ্য পরিষেবা দেশের অন্যান্য জায়গা থেকে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অনেক অনেক ভালো। একদম, সেই ক্ষেত্রে তো স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে একটা মডেল হতে পারে। কিরকম মডেল, আমি একটা এক্সাম্পল দিই। দেখুন, রুরাল হেলথ স্ট্যাটিস্টিক্স 2016 কি বলছে, ত্রিপুরায় ট্রাইবেল বেল্টের কথা বলছি আজকে, কেমন এই আগরতলায় বল ছেড়ে দিন, এবং আজকে এই আনোয়ারার বাড়ি যদি আগরতলা শহরে না হয়ে ওই গন্ডাছড়াতে হতো, আমরা কেউ জানতেই পারতাম না কি হয়েছিল, ঠিক আছে। ট্রাইবেল বেল্টের একটা এক্সাম্পল দিই। দেখুন, ট্রাইবেল এলাকায় সাব সেন্টার প্রয়োজন 372টা, মানে 372টা সাব সেন্টার হলে পরে গোটা ট্রাইবেল বেল্টের যত পপুলেশন আছে সেটা কভার হয়। কটা আছে জানেন? 499টা, মানে অলমোস্ট 500। অতিরিক্ত কটা আছে? 127টা বিল্ডিং, ঠিক আছে। এবার আপনি স্টাফের দিকে আসে থাকুন। গোটা ট্রাইবেল বেল্টে 7টা কমিউনিটি হেলথ সেন্টারে অন্তত 7 জন সার্জন থাকার কথা, একজনও নেই। 7 জন গাইনোকোলজিস্ট থাকার কথা, একজনও নেই। গোটা কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে সর্বমোট মানে A to Z ট্রাইবেল বেল্টে টোটাল 28 জন বিশেষজ্ঞ ডাক্তার কথা, একজনও নেই। ওনারা তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছেন, ডাক্তাররা না। এক্স্যাক্টলি ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মডেলটা হচ্ছে এটাই, বিল্ডিং আছে। এই যে বললাম না, মানে আপনার যেখানে 372টা বিল্ডিং করলেই চলছে, কমিউনিটি আপনার সাব সেন্টার করলে চলছে, সেখানে 499টা করেছে, অতিরিক্ত 127টা, ঠিক আছে, কিন্তু পরিষেবা নেই, ডাক্তার নেই। হ্যাঁ, তো এইরকম চলছে। ডাক্তারবাবু কিছু বলছেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে উনি কিছু জিনিস উনিও বলেছেন, অ্যাডমিটও করেছেন যে পুরো ব্যাপারটার জন্য শুধু একতরফাভাবে ডাক্তারদের দায়ী করাটা ঠিক হবে না। ইনফ্রাস্ট্রাকচার, আমি চাকরিতে ঢুকি 80 সালে, তৎকালীন সময়কার যে নাম্বার অফ প্রাইমারি হেলথ সেন্টার ছিল খুব বেশি হলে 20 থেকে 25টা, এখন হয়ে গেছে 94টা। কিন্তু 94টা বিল্ডিং আছে, ডাক্তার কতজন থাকার কথা? প্রতিটার মধ্যে আপনি ঘুরে দেখুন, কোনটার মধ্যে 1 জন আছে, কোনটার মধ্যে 2 জন আছে। মিনিমাম থাকার কথা 3 জন মিনিমাম। বিজে যেগুলো 4 জন থাকার কথা। আমাদের সমস্ত কমিউনিটি হেলথ সেন্টারগুলোর মধ্যে খুব রেয়ারলি পাবেন স্পেশালিস্ট। ইভেন সাব ডিভিশন হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল, নামকে বাঁচতে হয়তো 1টা বা 2টো। ডাক্তারবাবু, আমাদের দেশে কি ডাক্তার নেই, মানে ডাক্তার তৈরি হচ্ছে না? যে আমাদের রাজ্যের বিভিন্ন এই প্রশ্নই তো আমি রাখতে চাইছি যে ত্রিপুরা রাজ্যে এখন ইভেন পিজি কোর্সও চালু হয়ে গেছে, প্রতি বছর পিজি ডাক্তার পাস করে বেরোচ্ছে। তারপরেও ওই শর্টেজ যদি থাকে, তাহলে যারা রাজ্য চালাচ্ছেন তারা কিভাবে জবাব দেবেন? সেটা ওদেরকে প্রশ্ন করলে ভালো, আমাকে না জিজ্ঞেস করে।
না, আপনি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেই ক্ষেত্রে আপনি একজন না, এখানে হ্যাঁ আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে ওনাদের দুজনের বক্তব্য থেকে যেটা উঠে এসেছে, ডাক্তার প্রয়োজনীয় পরিকাঠামো আছে, ডাক্তার নেই বাজে যে, পাশাপাশি আমরা উনি কলকাতা এবং দিল্লির কথা বললেন, যেখানে আমরা দেখতে পেয়েছি কি ডাক্তারদের বিরুদ্ধে এরকম চিকিৎসা গাফিলতির অভিযোগে কলকাতাতে কিছুদিন আগে দেখলাম একটা হসপিটাল ভেঙে ফেলেছে। আমাদের আইজিএম হসপিটালে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে। ঠিক। হ্যাঁ, তো বক্তব্যটা হচ্ছে মানে আদৌ কি বা ডাক্তারদের বিরুদ্ধে কোন রকম মানে তারা যদি গাফিলতি করে থাকে মানে বা কোনো- আপনি কোনো কন্ট্রোলের কথা বলছেন, কোনো- ডাক্তারের উপর যে আমি বলছি control। যে ডাক্তার যদি গাফিলতিতে তার মৃত্যু হয়ে থাকে, পাশাপাশি যদি কোনো চক্রান্ত বা কোনো ষড়যন্ত্র বা আজকে আনোয়ার ইস্যুতে যে ঘটনাটা ঘটলো ওর রিলেটিভদের কাছ থেকে কোনো রকম এরকম কোনো ঘটনা আমরা যদি বিরোধী ঘটে থাকে, যাবো, হ্যাঁ। তাহলে আমাদের রাজ্যে বা ভারতবর্ষী হোক বা যেটাই মানে কোনো রকম শাস্তিমূলক কোনো ব্যবস্থা ডাক্তারের বিরুদ্ধে কেন নেওয়া হচ্ছে না, বা এটার জন্য কি করা উচিত? আজকে এখানে ডাক্তারবাবু আছেন এবং যিনি হ্যাঁ, আছেন, আমরা এই প্রশ্নটা আমরা বিরতির রাখতে পর চাচ্ছি। আমরা আপনাদের ছাত্রছাত্রীরা এগুলি এই আমরা জানি না। প্রশ্নটা যাব, আমরা এই প্রশ্নতে যাব। আসলে আমরা বিরতির পর ফিরে আসব আমাদের আলোচনা, এবং আমরা কথা বলবো যেটা প্রসঙ্গক্রমে উঠে এলো, যে যদি গাফিলতি হয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি, এটা শাস্তিযোগ্য অপরাধ কি এবং তাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করা হওয়া উচিত কি? পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের বর্তমান পরিস্থিতিতে বিল্ডিং আছে, স্বাস্থ্য দপ্তরের কর্মী নেই, ডাক্তার নেই, কেন? এ নিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে আসছি।